বিএনপির ৪৭ বছর কেমন ছিল? ৪৭ বছর আমি বহু আগে একটি সিনেমা দেখেছিলাম, দি লংগেস্ট 100 মাইলস। ফিলিপাইনে জাপানের আক্রমণের পর সেখানে একজন আমেরিকান সোলজার, একজন আর্মি নার্স, একজন ধর্মযাজক এবং কিছু এতিম শিশুকে নিয়ে একটি দল পালিয়েছিল প্রায় ১০০ কিলোমিটার। এই ১০০ কিলোমিটারের প্রতিটি পদে পদে ছিল নানা আশঙ্কা, নানা ভয়, নানা উত্তেজনা। এই জন্যে এই ১০০ কিলোমিটারকে বলা হতো দি লংগেস্ট 100 মাইলস নামে। এই ১০০ কিলোমিটারকে লংগেস্ট 100 মাইলস আখ্যায়িত করে একটি ছবি হয়েছিল, যা পৃথিবীর সর্বকালের সেরা ছবিগুলোর মধ্যে একটি। এখন আমাদের 47 ইয়ার্স, অবশ্যই পুরো সময়টাই আমাদের জন্য খুব একটা ভালো ছিল না। নানা বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের এই ৪৭ বছরে এগিয়ে আসতে হয়েছে এবং আমরা বলবো ইট ইজ দ্য লংগেস্ট 47 ইয়ার্স। পৃথিবীর বুকে কোন দল এত অত্যাচার, জুলুম, নির্যাতন করে এগিয়েছে কিনা আমাদের জানা নেই। রক্তাক্ত একটি পথ অতিক্রম করে আমরা ৪৭ বছর অতিক্রম করেছি। এখন এই ৪৭ বছরের মাথায় এসে দাঁড়িয়ে একটি জিনিস আমরা গর্বের সাথে বলতে পারি, আমাদের বিরুদ্ধে নানাজন নানা কথা বলতে পারেন, আমরা গর্বের সাথে বলতে পারি এই ৪৭ বছরে বিএনপি কখনোই বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করে নাই। শুধু ৪৭ বছর না, আমি আরেকটু এগিয়ে বলতে চাই, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ১৯৭১ সালে যখন বাংলাদেশের বড় বড় নেতা পালিয়ে গেলেন, জাতি যখন অসহায়, ঠিক সেই সময়ও আমাদের নেতা, আমাদের স্বপ্নদ্রষ্টা জিয়া রহমান জাতির সাথে বেইমানি করেন নাই, এসেছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। অনেক বুদ্ধিজীবী আছেন জিয়া রহমানকে সামান্য মেজর বলে খুব শান্তি পান। আরে ভাই, সবাই তো সামান্য হয়েই জন্মগ্রহণ করেন, কেউ কি বিখ্যাত হয়ে জন্মগ্রহণ করেন নাকি? প্রেসিডেন্ট ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, এনারা কি সব প্রেসিডেন্ট হয়ে জন্মগ্রহণ করেছেন নাকি? না। যদি বলেন আব্রাহাম লিঙ্কন এবং ওয়াশিংটন দুজনই জীবনের একটি পর্যায়ে সার্ভেয়ার ছিলেন, যাকে আমরা বলি আমিন। অবশ্য ওদের দেশে একটু বড় পরিসরে। যদি কেউ বলেন সামান্য আমিন থেকে প্রেসিডেন্ট হয়েছেন, সেটিকে বলা যায়? বলা যায় না। আপনার নেলসন ম্যান্ডেলা, তারপর মহাত্মা গান্ধী, তারপর ভ্লাদিমির এইচ লেনিনও এক সময় কিছুদিনের জন্য উকিল ছিলেন, এবং ম্যান্ডেলা এবং এবং ম্যান্ডেলা এবং মহাত্মা গান্ধী দুজনেই কিন্তু উকিল ছিলেন। এখন কি বলবেন, সামান্য বটতলার উকিল থেকে ওনারা নেতা হয়েছেন? না। ঠিক সেরকমই জিয়া রহমান যখন মেজর ছিলেন, উনি সামান্যই ছিলেন, কিন্তু উনি তো একটি অসামান্য কাজ করে ফেলেছেন। যখন বিখ্যাত নেতারা সব পালিয়ে গেছেন, এই অক্ষত মেজরই বিখ্যাত কাজটি সে সময় করতে বাধ্য হয়েছিলেন। তথাকথিত কিছু বুদ্ধিজীবী ওনাকে অখ্যাত মেজর বলতে খুবই ভালো লাগে ওনাদের। আপনারা শেখ মুজিবকে বিখ্যাত জাতির পিতা বলেন, শেখ মুজিবকে জাতির পিতা বলতে আপনাদের খুব ভালো লাগে। সেই জাতির পিতা এই 25 মার্চ রাতে সমগ্র জাতিকে অসহায় অবস্থায় ফেলে যে নেতা পালিয়ে গিয়েছিলেন,
আমরা তো আগে জানতাম উনি শুধু কাপড় চোপড় রেডি করে নাকি উনি প্রস্তুত ছিলেন আত্মসমর্পণ করবার জন্য। তো ওনাদেরই নেত্রী তাজউদ্দিন সাহেবের মেয়ে বললেন, না না না, নেতা গোসল করে সাদা পায়জামা পাঞ্জাবি পরে নাকি রেডি ছিলেন সারেন্ডার করার জন্য। যে নেতা অসহায় জাতিকে ফেলে আত্মসমর্পণ করতে পারেন, সেই নেতাকে আপনারা জাতির পিতা বলতে আপনাদের খুব খুশি লাগে। আর যে নেতা নিজের স্ত্রী সন্তানকে অসহায় অবস্থায় ফেলে, নিজের স্ত্রী সন্তানকে শত্রুর বন্দুকের নলের মধ্যে সামনে রেখে, যে নেতা নিজের পরিবার পরিজনের কথা না ভেবে জাতির কথা ভেবে যিনি স্বাধীনতার ঘোষণা দিতে পারেন, তাকে আপনাদের অখ্যাত মেজর বলতে খুবই ভালো লাগে, তাই না ভাইরা আমার? সেদিনও কিন্তু আমাদের নেতা জাতির সাথে বেইমানি করেন নাই। এবার আসেন, সময় কম, এবার আসেন 1982 সালের 24শে মার্চ এরশাদ ক্ষমতায় আসবার পর অনেক দল স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেমেছিলেন। 86 সালে যখন ছাত্র জনতার আন্দোলনের মুখে এরশাদ সাহেব যে কোনো সময় পালাতে বাধ্য হবেন, ঠিক তেমনি একটি সময়ে একজন নেত্রী জনগণের সাথে বেইমানি করে পালিয়ে গেলেন। রাজনীতিতে নাকি শেষ কথা বলতে কিছু নাই, ফাইনালিটি ইজ নট দ্য ল্যাঙ্গুয়েজ অফ পলিটিক্স। ডিসরায়েলি এই কথার উপর ভিত্তি করে দুনিয়ার হিপোক্রেট পলিটিশিয়ানরা রাজনীতিতে হিপোক্রেটদের কারখানা বানিয়ে ফেলেছেন, যার জন্য আজকে আমাদের দেশের মানুষরা রাজনীতিবিদদের দেখলে ঘৃণা করে, কারণ তারা জানে এরা সম্ভবত প্রতারণা করবে যে কোনো সময়। ভাই আমার, শুধু শেখ হাসিনা সেদিন জনগণের সাথে প্রতারণা করে পালিয়ে যান নাই, আরেকটি রাজনৈতিক দল, চেনেন তো তাদের, চেনেন না? জামায়াতে ইসলাম, যারা সুযোগ পেলেই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেন। এই যে 71 এবং তার আগে তারা যেমন ইয়াহিয়া খান, টিক্কা খানদের আর আইয়ুব খানদের পকেটের মধ্যে ঢুকেছিলেন, ঠিক তেমনি ভাবে 86 সালেও হাসিনার বেনিজিবাকে ঢুকেছিলেন এই জামাতে ইসলাম। বিএনপি জনগণের সাথে বেইমানি করে নাই, শহীদের রক্তের সাথে বেইমানি করে নাই। আমরা আন্দোলনে ছিলাম, রাজপথে ছিলাম, আমাদের আপসীন নেত্রীর নেতৃত্বে ইনশাল্লাহ আমরা কেউ বলতে পারবে না সেদিন আমরা জনগণের সাথে বেইমানি করেছিলাম। 1/11 পর আমি শেষ করবো, 1/11 পর এর আগেও বলেছি, হাতে মেহেদি মেখে পালিয়ে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া, পালিয়ে যান নাই, বিএনপি পালিয়ে যায় নাই। ভাইরা আমার, আমি এই 15-16টি বছর আমরা রাজপথে আন্দোলন করেছি। আমরা তো শেখ হাসিনার সাথে আপোষ করি নাই, আমরা বাংলাদেশের জনগণের সাথে ছিলাম, আছি, ইনশাল্লাহ আগামীতেও থাকবো। ভাইরা আমার, আমি আমার তিক্ত একটু অভিজ্ঞতার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তিক্ত একটু অভিজ্ঞতার কথা বলি। অনেকে বলে 15-16টি বছর আমরা কি করেছি। আমি গিয়েছিলাম নোয়াখালীর একটি চর, সুবর্ণ চর। ঠিক বিকাল বেলা আমি যখন সেই চরে পৌঁছলাম, ঠিক একটি উঁচু জায়গার উপর ওখানে আমাকে স্থানীয় বিএনপি নেতারা স্থানীয় নেতা কর্মীদের সাথে পরিচয় করে দিচ্ছিল। আমি ঠিক দেখলাম, একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আমি দেখলাম আমার দিকে আমাদের নেতা কর্মীরা আসছে, কেউ ঘুরে ঘুরে আসছে, কেউ হাত পা বেঁকে বেঁকে আসছে। পরিশেষে দেখলাম একটি মেয়ে, একটি মহিলা, উনি ওনার হাত বিকৃত হয়ে গেছে, হাত দেখাতে দেখাতে আমাদের দিকে আসছিল। ভাইরা আমার, সেই দৃশ্য দেখবার পর আমার মনে হচ্ছিল আমি মনে হয় কোনো ইংলিশ হরর মুভি দেখছি। ঠিক হরর মুভিতে যেভাবে জম্বিরা এগিয়ে আসে, ঠিক তেমনি ভাবে আমার দিকে এগিয়ে আসছিল যারা, তারা কোনো জম্বি নয়, তারা আমার দলের কর্মী। দল করার অপরাধে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার অপরাধে তাদের কারো পা ভেঙে দেওয়া হয়েছে, কারো হাত গুড়িয়ে দেওয়া হয়েছে, কারো পেটের পাঁজর ভেঙে দেওয়া হয়েছে। ভাইরা আমার, আমি মনে হলো আল্লাহর কাছে বললাম, হে আল্লাহ, এই দৃশ্য দেখবার আগে কেন আমার মৃত্যু হলো না? ভাইরা আমার, সারা বাংলাদেশে এরকম বিএনপির বহু নেতা কর্মীদের পঙ্গু করে দেওয়া হয়েছে রাজনীতি করার অপরাধে। আমরা পঙ্গু হয়েছি, আমরা জীবন দিয়েছি, কিন্তু আমরা জনগণের সাথে বেইমানি করি নাই।
আজ যখন অনেকে বলে বিএনপিরা তো খুশি খুশি ভাব কেন, বিএনপি কি ক্ষমতায় চলে গেছে কিনা? না না না, বিএনপি আমরা মনে করি জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় যাবে। কিন্তু আমাদের মধ্যে একটি আস্থা আছে, আমাদের মধ্যে একটি বিশ্বাস আছে, জনগণ যারা জনগণের সাথে বেইমানি করে না, তাদের সাথে জনগণ কখনো বেইমানি করে না। তাই যখনই বাংলাদেশের জনগণের সুযোগ হবে, ইনশাআল্লাহ ব্যালট বাক্সে ধানের শীষের ভোটের অভাব হবে না। তার কারণ এদেশের জনগণের সাথে আমরা কখনোই বেইমানি করি নাই, আমরা তাদের সাথে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে।